নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে আমাদের আন্দামান নিকোবরের পুনর্বসতির কিছু গল্প। আর এই গল্পে রয়েছে শুধু কষ্ট আর সংঘর্ষের কথা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে নিয়ে এলাম ছোলদারির একটা মন্দিরে, শ্রী শ্রী শিব ও গঙ্গা মন্দিরে। আর এই মন্দিরটা অবস্থিত খাড়ির পাশে। এই মন্দিরটা খুবই জাগ্রত। এই সাইডে রয়েছে মা গঙ্গার মূর্তি। এখানে গঙ্গা মায়ের পুজো করা হয়। এ সাইডে রয়েছে ভোলে বাবার মন্দির। সকাল বিকাল একইভাবে এই মন্দিরেও পুজো অর্চনা করা হয়। এই মন্দিরটা তৈরি করার পিছনেও একটা ঘটনা রয়েছে। যে জায়গাটায় মন্দির তৈরি করা হয়েছে এই জায়গাটায় খাড়ির একটা বড় গর্ত ছিল। আর এই জায়গা থেকে কন্টিনিউ নোনা জল গ্রামের দিকে ঢুকছিল। তখন গ্রামবাসীদের অনুরোধে মোহনদাদা সকলকে সঙ্গে নিয়ে এই মন্দিরটা তৈরি করেছিলেন। আর নোনা জলটা গ্রামের মধ্যে যাতে না ঢুকতে পারে এখানে গেট ওয়াল দিয়ে একটা পুল বানানো হয়েছে। আমরা এক কথায় বলতে পারি 2004-এর যে সুনামি এসেছিল এই সুনামিতে পুরোটা আন্দামান নিকোবর ধ্বংস হয়ে গেছিল। আবার পুনরায় নতুন আন্দামান গড়ে তুলেছে। যে মোহনদাদার কথা তোমাদের সঙ্গে উল্লেখ করলাম এই মোহনদাদার ভিডিও আমার ব্লগে আছে। আর ভিডিওটা ছোলদারির হাট বাজারের একটা সাক্ষাৎকারে। আর আজকেও মোহনদাদার সঙ্গে আমরা কথা বলবো আমাদের আন্দামানে যখন রিফিউজি প্রথম আসে ওনাদের জীবনের যে কষ্ট সেই কষ্টগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আর সব থেকে বড় কষ্ট ছিল কারণ আমাদের আন্দামান দ্বীপপুঞ্জটা আদিম জনজাতিদের। আমাদের আন্দামানে যখন জাপানিদের শাসনকাল ছিল তখন অনেক বার্মারা এইখানে বসবাস করত। আর যখন থেকে রিফিউজি আনা শুরু হলো তখন বার্মারা মনে করত যে এরা আমাদের শত্রু। তার জন্য বার্মারাও খুব অত্যাচার করত। আর যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটাও ছোলদারির একটা জায়গা। এটা পুরোটাই খাড়ি। এই জায়গাটায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর এই জায়গার পরিবেশটা খুবই শান্ত, যার জন্য বিকাল হলে সবাই এই জায়গাতে একটু বেড়াতে আসে। আর তখনকার সময় সব থেকে ভয়ের ছিল ট্রাইবেলস, আর তার মধ্যে জারোয়ারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর নর্মাল মানুষজনদের দেখলে যখন তখন তাদের উপরে অ্যাটাক করত। আর এই যে হচ্ছে জারোয়াদের ছবি। আজকে তোমাদের সঙ্গে এমন একজনের সাক্ষাৎকার করাবো যিনি ছোটোবেলার থেকে জারোয়াদের দেখেছেন, জারোয়াদের অত্যাচারের গল্প শুনেছেন এবং আদিবাড়ির কিছু ঘটনা। তাহলে চলো আমরা শুনতে থাকি। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম মোহন হালদার। তা দাদা আপনি আন্দামানে কবে থেকে? আমার তো ঠাকুরদা ছিলেন যখনই খবর পেয়েছেন যে ভারত এবং হিন্দুস্তান এবং পাকিস্তান হয়ে গেছে, তো ফরিদপুরে আমার দাদু ঠাকুরদার ঘর ছিল। উনি প্রথম থেকেই বললেন যে ওখানে উনি শুনলাম যে উনি টিচার ছিলেন। তো উনি বলেন যে না 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 পাকিস্তানে থাকা হবে না। তো আমার বাবাকে এবং আমার জেঠুকে হাত ধরে ঠাকুমাকে সঙ্গে নিয়ে ফার্স্ট ব্যাচেই আমি এই পাকিস্তানে থাকবো না হিন্দুস্তানে থাকবো বলে চলে এসেছেন পশ্চিমবঙ্গে। এসে ওখানে রিফিউজি ছিলেন 2 বছর। তারপরে যখন আন্দামানে পাঠালেন, তো আন্দামানে আসার পরে বলছেন ওরে বাপরে এত জঙ্গল, এই জঙ্গলে আমি কী করে থাকবো। তো কিছু কলকাতায় কিছু রিলেটিভরা ছিলেন, ওরা বলেন তুই চলে আয়, খবর পাঠিয়েছেন। আর উনি আর দিতে পারেননি। দাদা আপনার ঠাকুরদাদার নাম কি? ওখানে ছিল যে পূর্ব পাকিস্তানে ছিল রাজেন্দ্রনাথ ডে। তো কী কারণে যেহেতু আমার ডিটেল জানা নেই। তো আসার সময় আবার
রাজেন্দ্রনাথ হালদার হয়ে গেছেন। হ্যাঁ। ওইখানে সবার নামটা তো change করেছে। 1949-এ যে আন্ডামানে ফার্স্ট ব্যাচটা এসেছিল, হ্যাঁ, তো সেই ব্যাচে সেই ব্যাচে আমার। ওনার মুখ থেকে হয়তো আপনি অনেক কিছু শুনেছেন। উনি তো হ্যাঁ। মাত্র 4 বছর ছিলেন। হ্যাঁ। তারপর এক ধরনের মাছ আছে, হ্যাঁ। ওগুলোতে একটু পয়জন বেশি থাকে। হ্যাঁ। তো উনি জানতেন না, হ্যাঁ। রান্না করে দিয়েছেন, ওগুলো খেয়ে নিয়েছেন, তারপর থেকে অনেক সময় খারাপ হয়ে গেছে। তো বাবা ছিলেন, তারপর তখন মানে আরো 2 ভাই আছে। তো ভাইদের বড় করতে করতে ওনার স্কুলে যাওয়া হয়নি বাবার। তো বাবা তখন বাগান টাগান তৈরি করলেন, স্কুলে বিলকুল যেতে পারেননি, কিন্তু ইচ্ছা ছিল না। আর ভাইকে মিলিটারিতে হয়ে গেছিলো, ভাই ওখানে চলে গেলে, আরও ভাই এখানে ছিল, পড়াশোনা করলো। যাক, উনি অনেক স্ট্রাগল করেছেন। তারপর লাইফে আরও অনেক স্ট্রাগল হয়েছে, সেদিন পরে বলবো। তা আপনাদের সেটেলমেন্টটা কোন এরিয়াতে দিয়েছিল? আমাদের কলিনপুর, যে মানপুর কলিনপুর আছে, সেই আসলে তো কল্যাণপুর ছিল, সেটাকে আন্দামানের লোকেরা বলতে পারেনি, কলিনপুর হয়ে গেছে, নাম ছিল কল্যাণপুর। দাদা শুনেছি কল্যাণপুর, মানপুর, তিরু, হারপাট্টাবাদ ওই দিকটা নাকি একসময় জারোয়াদের নাকি ভীষণ চাপ ছিল। ঠিক বলেছেন। হ্যাঁ। আমার যে গ্রাম কল্যাণপুর, মানে কলিনপুর বলে, কলিনপুরে আমাদের শেষের দিকে সমুদ্রের কাছাকাছি একসময় দেখাবো। তো ওখানে যখন আমরা পড়তাম, হট করে পুলিশ এসে বলতো যে লাইটটা অফ করে দাও, জারোয়া চলে এসছে। তখন তো লাইট কমই এসছে, একটা বাল্ব 2টো বাল্ব জ্বলতো। তো বলছে জারোয়া চলে এসছে, তো আমরা সব লাইট অফ করে দিতাম। আর পাশে হয়তো সকালবেলা খবর পেতাম যে অমুক বাড়িতে অ্যাটাক করেছে, হয়তো তীর এপাশ থেকে ঢুকে এপাশ থেকে বেরিয়ে গেছে একজনের, বা গাইকে মেরে দিয়েছে, বা গরুকে মেরে দিয়েছে, বা ছাগলকে মেরে দিয়েছে, এই ধরনের তখন করতো। আমাদের ছোটবেলার একটা ভয় ছিল, যদি না ঘুমাই তখন লোকের বলতো যে জারোয়া আসবে, তাড়াতাড়ি ছিল। পরে যখন প্রধান হলাম ওই এরিয়াতে, আমি পঞ্চায়েত প্রধান, তখন জারোয়াদের সঙ্গে আমি অনেক ক্লোজ হয়ে গেছিলাম। ওরা আমাকে দেখেই বলতো, বাবু आ गया, बाबू हम लोगों को खाने का चीज़ नहीं मिलता, हम लोग को बिस्किट नहीं देता, हम लोग को कपड़ा नहीं देता, आप थोड़ा ऊपर बताइए। তখন আমি ওদের বলতাম ঠিক আছে বলবো। কিন্তু ওদের এত বেশি স্মৃতিশক্তি, 6 মাস পর বা 1 বছর পর দেখবে, তখন বলবে বাবু বলা তা পুলিশ हम लोग को मारता है बोलते। তো আবার ওদের বুঝি সুঝিয়ে পাঠালাম। তো সেই 5 বছর জারোয়াদের সঙ্গে খুব ক্লোজ ছিলাম আমি। আর যে সেটলার আছে, যারা বাঙালি সেটলার, তাদের জারোয়াদের ব্যাপারে কি ভিউ, সেটা আমি বলতাম যে জারোয়াদের সঙ্গে সেটলারদের, বাঙালি সেটলারদের জন্য কোনো ওদের সঙ্গে কোনো ফাইটিং নেই। আমরা কখনো হয়তো না খেয়ে চলে আসলো, হয়তো কোনো ফল দিয়ে দিলাম, কখনো খাওয়ার জিনিস চাইলে তাও দিয়ে দিতাম। আমরা চাইছি না যে ওদের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট হোক, আমরাও সবসময় ওদের হেল্প করি। আর ওরা যদি আসতে চায় তাহলে আমরা ওদের সঙ্গে থেকেই মিলেই কাজ করি। আমরা এমন নয় যে ওদের আমরা শেষ করছি। আমরা একটা এনজিওর একটা বানিয়েছিল যে সেটলার বেঙ্গলিরা আছে, তারা ওখানে ওদের ভিতরে যাচ্ছে, ওদের লোকসান করছে, তো বাফার জোন এসে গেছিলো। এখনও আস্তে আস্তে অনেক রিলেশনটা ক্লোজ হয়ে গেছে। মোদী সরকার যখন থেকে এসছে তখন জিনিসটা অনেক ক্লোজ হয়ে গেছে, সবাই মিলেমিশে আছে। আর মানে তখন থেকে কল্যাণপুরের জঙ্গল ছিল, তো অনেক কষ্ট করে, তো এখনের আমার বাবা বলতেন, আমার বাবার কাছ থেকে অনেক খবর শুনেছি, খবর পেয়েছি। বাবা বলছেন যে যখন এসছেন তখন ওই সব এরিয়াতে বার্মার লোকেরা থাকতেন। বার্মা? হ্যাঁ, বার্মার লোকেরা ওই সব জায়গায়, এখন মায়ানমার বলে, তো মায়ানমারের লোকেরা ওখানে থাকতো বাগান টাগান বানিয়ে। আর ওরা বাঙালি লোকেদের ভাবতো এই হয়তো ইংল্যান্ডের লোকেদের চুক্তি করছেন, হয়তো খবর দিচ্ছেন, হয়তো একটা লোক কিছু নিয়ে যাচ্ছে, গলাটা কেটে দিচ্ছ পিছন থেকে এসে। তো আমাদের যে সেটলাররা এসেছিলেন তাদের মনে এটাও একটা ভয় ছিল যে বার্মারা আমাদের না মেরে ফেলে, আবার জারোয়াতে আবার আমাদের না মেরে ফেলে, আবার জঙ্গলে এত সাপ, বাবাকে পর্যন্ত কেটেছে, কামড়েছে সাপ, জেলা, এইসব ধরনের জিনিস দুনিয়ার, তাতেও যান বাঁচাতে হবে। তো এই ধরনের স্ট্রাগল করে জঙ্গল, হয়তো রাত্র 5টার সময়, 4টের সময়, 3টের সময় উঠে মশাল জ্বালিয়ে হেঁটে জঙ্গল পাড়িয়ে বাইরে এসে সদাই নিয়ে যেতেন। তো স্ট্রাগল তো অনেক করেছে, একদম সত্যি কথা। তখন দাদা, তখন যে জারোয়ার যে একটা মানে উৎপাত ছিল যে গ্রামে, তো সেই জিনিসটা কবে থেকে বন্ধ হয়েছে, মানে তখন থেকে এখনো? আসলে আমি একদম ছোটবেলার কথা বলছি। আমার বাবা বললেন যে আমার ঠাকুরমা তো ব্যাস 4 বছর পর মারা গেলেন। তো
আন্দামানে আসার পরে, জানি কি 49-এ এসছেন, তো 53 আশেপাশে মারা গেছেন। তো আমার ঠাকুরমা একদিন বাইরে গেছেন, ঘরে পেছন থেকে দেখছেন যে একটা বিনা কোনো ড্রেস ছাড়া একটা বাচ্চা বসে আছে। তো ঠাকুরমা বলছেন কি হলো বা ছোটো, তোমার কি হয়েছে এখানে বলে ওনার কাছে যাচ্ছিলেন, বাচ্চাটা এক দৌড়ে জঙ্গলে উঠে গেল। তো এসে ঠাকুরদাকে বলেন যে একটা বাচ্চাকে দেখলাম কাপড় টাপড় নেই বাচ্চাদের, বসে আছে চুপচাপ, কাছে গেলাম দৌড়ে জঙ্গলে চলে গেল। তার মানে ওরা তখন থেকে ছিল। এবং আস্তে আস্তে যখন আমি 12 পাস, যখন 1994 যখন পাস হলো, তখন কিছুটা ক্লোজের দিকে আসছিলেন, তখন আর বেশি অ্যাটাক করছিল না। এখন আর ভয় নেই, এখন মানে আমাদের সঙ্গে মিলে। হ্যাঁ, এখন গেলে পর কথা বলে, ভাত খেয়ে যাও বলে, ভালো আছো কিনা জিজ্ঞাসা করে। তো ওই তিরু ওই এরিয়াটা জারোয়াদের মানে আছে, ওদের ঘরও আছে এখন আস্তে আস্তে। আর আমি যখন প্রধান ছিলাম তখন অ্যাডমিনিস্ট্রেশনে ডিমান্ড করেছিলাম যে ওখানে বাচ্চাদের বা জারোয়াদের হেলথ এডুকেশন অ্যাটলিস্ট তাদের দেওয়া হোক, কারণ তাদের কিভাবে বাঁচবে। এখন তো বৃষ্টি বেশি হয় বা যে ওয়েদার যে ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে, তাতে ওদের আরও বেশি অসুবিধা হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো ওদের হেলথ এডুকেশনে দেওয়া হোক, ছেড়ে দিচ্ছেন। কিছু ঘরের নাম টাম শেখাচ্ছেন হিন্দি আর ওদের ভাষায়, সেগুলো করছেন, চলছে। মানে এডুকেশন ওদের জন্য চলছে, দিচ্ছেন। আমি যেগুলো ডিমান্ড করেছিলাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওরা ওদের পড়াশোনা কি আমাদের মানে নরমাল যে মানুষের কিছু ফলটল দেখিয়ে, এই ফলটার নাম কি ওদের স্কুল কি আলাদা না? ওই ওদের যে ঘর আছে ওখানেই আমাদের একটা AJBS বলে একটা সোসাইটি আছে, সেই সোসাইটির যে ছেলেরা আছে তারা কিছু বিনা কোনো ট্রেনিং নেই, কিছু নেই, জাস্ট ওরা কিছু ফলটল নাম টাম শেখায়। বাচ্চারা ফ্রি আছে, তাদের সঙ্গে কিছু না কিছু করায়। শুনেছি তো পূর্ববঙ্গে আমি বাবার কাছ থেকে শুনে রেখেছিলাম। বাবা তখন নেই, 2003-তে মারা গেছেন। তো বাবা বলেন যে ফরিদপুরে গোপালগঞ্জে ওনার বাজনিয়া যে জায়গা আছে ওখানে ওনার ঘর ছিল। তো কেউ লোক পেলেই আমি জিজ্ঞাসা করি, ভাই ফরিদপুরটা চেনো, গোপালগঞ্জটা চেনো, বাজনিয়া বলে গ্রাম কি চেনো? ইচ্ছা তো করে দেখার, কিন্তু সব কিছু ছেড়ে আসতে হচ্ছে। বাবা বলতেন যে যখন ডাকাত পড়তো, পাশের লোকেরা বলতো, আবার তারা জানলেও কীভাবে বলতো যে তোমার ঘরে ডাকাত পড়বে, তুমি একটা কাজ করো, ওই ঘরে থেকো না, আজকে আমাদের ঘরে চলে আসো। আর ওই ঘরে ওরা চলে আসতো পাশের ঘরে, আর নৌকাতে সবাই আসতো, ওই ছোটো ছোটো নালা ছিল ওতে আসতো, এসে যদি যা পেতো সব নিয়ে যেত। এমনকি যদি ঘরের খুঁটিকেও পায়, খুঁটিটাও নিয়ে চলে যায়, পুরোটাই নিয়ে চলে যাচ্ছে। আর ওদের পাশের ঘরে থেকে দেখতে হচ্ছে, না হলে ওদেরও মেরে দেবে। তো ডাকাত কি তখন কারো ঘরে ডাকাত পড়তো, মানে কি সবার ঘরে তো পড়তো না, মানে না, কিছু যারা জমিদার ধরনের ওদের করতো। আর ওদের আবার পাশের লোকেরা বলে দিত, ওরা কিন্তু জানে কে করছে, তাও জানে, কিন্তু বলছে যে তোমার ঘরে ডাকাত পড়তে পারে, আমাদের ঘরে চলে আসো, মানে তোমার জানটা তুমি বাঁচিয়ে নাও। তো এই জিনিসটা আমি শুনেছি, আমার বাবা বলেছেন। কিন্তু আমার ঠাকুরদার আইডিওলজি খুব বেশি ছিল। তার ঠাকুরদাদা ওরা কি একই ধরনের উৎপীড়নে আন্দামানে এসেছে? হ্যাঁ, আমার ঠাকুরদা যেই শুনলেন যে এটা পূর্ববঙ্গ এখন পাকিস্তান হয়ে গেছে, উনি সবার আগেই বলে দিয়েছেন যে আমি থাকবো না। উনি আইডিওলজিটা এত বেশি ছিল। পরে আমার বাবা বললেন যে প্রেমনগর পোর্ট ব্লেয়ারে আছে, ওখানে ওনাকে 500 স্কয়ার মিটার জমি দিয়েছেন ঘরের জন্য। আর কলিনপুর মানে প্রায় 25-30 কিলোমিটার দূরে ক্ষেতের জন্য জমি দিয়েছেন, বাগানের জন্য দিয়েছেন। তো উনি ওই গ্রামের দিকে থেকে পোর্ট ব্লেয়ারে তো যাচ্ছেন না, অত বেশি জঙ্গল রাস্তা কীভাবে যাবেন, কিন্তু উনি বলছেন না, যখন আমাকে দিচ্ছেন গ্রামের দিকে বাগান, আমি ওই পোর্ট ব্লেয়ারের জমিটাতে তো আমি আসবো না, তাহলে আমার রেখে রাখার ঠিক নেই। যার বেশি দরকার, যার মনে হয় ওইখানে থাকার দরকার, তাকে দেওয়া উচিত। তিনি একটা কাগজ নিয়ে লিখে যে আমাকে ওই জমিটা দরকার নেই, ওই জমিটা অন্য কাউকে দেওয়া হোক বলে উনি লিখে দিয়ে দিয়েছেন। ওনার সঙ্গের কিছু লোকেরা এখনও প্রেমনগরে বাঙালি লোকেরা সেই জমিতে আছে, আশেপাশে আছে। কিন্তু আমার ঠাকুরদা নিজের আইডিওলজি এবং প্রিন্সিপাল নিয়ে চলতেন, লোকেরা ওনাকে মানতেন, সেই লোকেরা এখনও আছেন ওখানে আমাদের দাদুবাড়ি। তো এইসব আমি খবর পেয়েছি। আর ভালো গান টান বাজাতেন, গান করতেন, তো ওইসব জানতাম। আমি তো জানতাম না যে পলিটিক্সে আসবো। ঠাকুরদাদা ওখান থেকে আসার পর আর কোনোদিন যায়নি? না, যাননি। আদিবাড়িতে আর কোনোদিন যায়নি? না, ওইখানে কোনো রিলেটিভ আপনাদের? হ্যাঁ, রিলেটিভ ভবানীপুরেতে আমার যে বাবার মাসির ঘর ছিল, মাসি এবং মেসো। তো ওনারা একটা লোককে পাঠালেন যে আন্দামানে যাও, গিয়ে ওনাদের নিয়ে আসো। তো উনি ভেবেছেন যে আসলে পর ছোট একটা আইল্যান্ড আসবেন আর নিয়ে চলে যাবেন।
লোকটাকে পাঠিয়েছেন, উনি ওখানে নার্স ছিলেন, আমার বাবার মাসি। তো এসে উনি দেখলেন, আরে বাবরে এত বড় আইল্যান্ড, কী করবো, পাহাড় পাথর টাথর কালভার্ট সবাই লিখে দিল যে রাজেন্দ্র আমি এসেছিলাম, তোমার সঙ্গে দেখা পাইনি, আমি ফেরত যাচ্ছি বলে যা যা পেয়েছেন লিখে চলে গেছেন। তো পরে খবর পেলাম যে উনি এসেছিলেন দেওয়ার জন্য, কিন্তু ওনারা যাওয়া হয়নি। দাদা অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। যে দাদার সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎকার করালাম, এই দাদার অনেক অবদান রয়েছে ছোলদারি গ্রামে, তিরুর, তুষনাবাদ, হারপাটা বাদে। আমাদের বাঙালির একজন ছেলে হয়ে অনেক কিছু করেছেন, আর জীবনে করারও অনেক ইচ্ছা আছে। আর এই দাদার জীবনেরও অনেক স্ট্রাগল রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যে সমস্ত জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই সমস্ত জায়গাগুলো একসময় বন জঙ্গলে ভরা ছিল। তারপরে এই বন জঙ্গলগুলো কেটে বাগবাগান তৈরি করা হয়েছে। দূর থেকে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছ, প্রতিবার শীতের সময় আমাদের আন্দামানে যখন একটু শীত অনুভব করা হয়, তখন এই খেজুর গাছের রস বের করে খেজুরের গুড় তৈরি করা হয়। কিন্তু প্রতি বছর করাটা সম্ভব হয় না, কারণ প্রতি বছর সমানভাবে ঠান্ডাটা পড়ে না। তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরোটাই খাড়িতে হয়। খাড়ি মানে নোনা জল আর মিষ্টি জল মিক্স করা। যখন সুনামি হয়েছিল তখন এইসব জায়গা পুরোটাই নোনা জল ভরে গেছিল, যার জন্য এইখানে শুধুমাত্র নারকেল গাছটাই ভালোভাবে হয়। তোমরা যখন আন্দামানে আসবে তখন এইসব জায়গাতে অবশ্যই আসবে, কারণ এই সমস্ত জায়গাগুলো একটা শান্তি পরিবেশ, আর এই জায়গাতে আসলে মনটা খুব ভালো লাগে। খাড়ির অপোজিট সাইডে রয়েছে সবার বাড়িঘর, আর এই বাড়িঘরগুলো তৈরি করেছে সেটেলমেন্টের যে জমি জায়গাগুলো পেয়েছে সেই সমস্ত জমি জায়গাতে। এবার তোমাদেরকে নিয়ে এলাম সুন্দর একটা জায়গা, যে জায়গাটায় আসলে কারো ইচ্ছা করে না যে রিটার্ন আবার বাড়িতে যাই, কারণ শহরের ভিড়ভাড়, গাড়ি ঘোড়ার আওয়াজ সবসময় যেন মানুষকে অস্থির করে তোলে। আর এই সমস্ত জায়গায় আসলে মনটা এতটাই ভালো লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা আসলে একবার এই সমস্ত জায়গাতে অবশ্যই আসবে। আর এই জায়গাটায় একটা জেটি তৈরি করেছে, আর এই জেটিটা এখানে লোকাল যারা মাছ ধরে, মানে নিজেদের খাওয়ার জন্য নিজেদের পার্সোনাল যে নৌকাগুলো সেগুলো সব বেঁধে রেখেছে। আর বিকাল হলে এখানে সমস্ত টুরিস্টরা এবং আমরা যারা আন্দামানে বসবাস করি সকলে এই সমস্ত জায়গায় বেড়াতে আসে। দেখছেন এগুলো যে স্থানীয় লোকেরা আছে না এখানে, যারা নিজেরা ঘরের জন্য একটু শখে মাছ ধরতে যায়, এবং দেখুন ছোট ছোট দড়ি বাঁধা রয়েছে পাড়ে। এরকম নিজেদের পার্সোনাল ডুঙি অনেক বেশি আছে এখানে। কি ভয় লাগছে নাকি? হ্যাঁ, কাকের বাড়ি কোথায়? এখানে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে একদম।
আমরা যখন বাড়িতে রিটার্ন আসি তখন ডান সাইডে দেখি একটা বড় হরি মন্দির। আর একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই হরি মন্দিরটা বেশ কয়েক বছর আগেই তৈরি করেছে। প্রতি বছরেই এই হরি মন্দিরে বড় করে মহোৎসব আয়োজন করা হয়। আর এরকম হরি মন্দির আমাদের আন্দামান নিকোবরে সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা সকলে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।